আসসালামু আলাইকুম। ভিলেজ লাইফ উইথ মালা চ্যানেলে সবাইকে আবারও স্বাগত জানাই। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করছি সকলে অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার অশেষ রহমতে এবং আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। আজকে আরেকটি নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আশা করি ভিডিওটি ভালো লাগবে। অতিরিক্ত গরমের কারণে আমাদের কারোরই স্বস্তি লাগছে না, আর এত পরিমাণ গরম পড়ছে, তাতে আবার পানির সংকট। আমাদের টিউবওয়েলে তো পানি উঠছে না, মনে হয় 15 থেকে 20 চাপ দিলে 1 গ্লাস করে পানি হচ্ছে। আর এত কষ্ট করে পানি উঠে খাওয়া তো সম্ভব না। অনেক কষ্ট করে কল চিপে চিপে আমাদের মোটরে পানি তোলা হচ্ছে। সারাদিনে তো কোনো রকমই পানি তোলা যায় না, আর মোটরে অনেক কষ্ট করে যখন পানি তোলা হয় তখন বাড়িতে যত জিনিসপত্র আছে সবগুলোই ভরে রেখে দেই। কিছুটা বোতলে ভরেও ফ্রিজে রাখা হচ্ছে। আর যখন পিপাসা পাচ্ছে তখন ওই ফ্রিজের পানির সঙ্গে নর্মাল পানি মিশিয়ে আমরা খাচ্ছি এবং বাইরের পানিগুলো রান্না বাড়ার কাজে ব্যবহার করছি। এত কষ্ট এর আগে কখনো পাইনি, কিন্তু এবার আল্লাহ তাআলার এ কেমন গজব। মানুষের দুনিয়ায় কি পাপ কি বেশি হয়ে গেল, যার কারণে আল্লাহ তাআলা এমন একটা গজব নাজিল করেছে। সব কিছুর কষ্ট সহ্য করা যায়, কিন্তু পানির কষ্ট কেউ সহ্য করতে পারে না। পানির অপর নাম তো জীবন, আর এই পানি ছাড়া কি মানুষ বাঁচতে পারে? আমাদের সবারই উচিত আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। দুনিয়াতে যদি পাপ বেশি হয়ে থাকে অবশ্যই আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে আবারও আমাদের স্বাভাবিক জীবন যাপন করার তৌফিক দান করবেন, আমিন। কথা বলতে বলতে আমগুলো সবই কেটে নিয়েছি। আমগুলো কেটে নেওয়ার পরে এখন সজনের ডাঁটাগুলো কেটে নেব। আর এই ডাঁটাগুলো আমাদের গাছ থেকে পাড়া। অতিরিক্ত গরম পড়ছে আর ডাঁটাগুলো আস্তে আস্তে শক্ত হয়ে যাচ্ছে, সেই জন্য একেবারে ডালগুলো কেটে ডাঁটা ফ্রিজে রেখে দিয়েছি। আর মাঝে মাঝে এভাবে অল্প অল্প করে বের করে আমরা রান্না করে খাই। পানির কষ্ট শুধু আমরাই করছি না, আশেপাশে অনেক গ্রামের লোকরা পানির কষ্ট করছে। তারা কোনোভাবেই পানি পাচ্ছে না। দূর দূরান্ত কোথাও যদি একটু পানির সন্ধান মিলছে, সেখান থেকে বাঁকে করে পানি টেনে এনে নিজেদের ব্যবহারের কাজে লাগাচ্ছে। আসলে এই কষ্ট তো আমরা ছোটোবেলা থেকে এখন পর্যন্ত দেখিনি, কিন্তু আমি ছোটোবেলায় মুরব্বীদের মুখে শুনেছি অনেক আগের কথা। তারা যখন ছোট ছিল বা আমার দাদি নানিরা যখন ছোট ছিল তখন নাকি তাদের মা বাবারা এভাবে পানি টেনে নিয়ে এসে খেত। তখন তো আশেপাশে টিউবওয়েল ছিল না, অনেক দূরে একটা টিউবওয়েল থাকতো, সেখান থেকে সবাই পানি এনে খেত এবং ব্যবহার করত। কিন্তু এখন তো ঘরে ঘরে টিউবওয়েল বা মোটর, স্যালো মেশিন, কোনো কিছুরই অভাব নাই, কিন্তু পানির অভাব। নিচ থেকেই আল্লাহ পানি দিচ্ছে না, পানি উঠবে কোথা থেকে? আর পানির লেয়ারটাও অনেক নিচে নেমে গেছে, যার কারণে পানি উঠছে না। যতদিন বৃষ্টি না হবে ততদিন এভাবেই হবে। আল্লাহ তাআলা যে কখন বৃষ্টি বর্ষণ করবে আর রহমত নাজিল করবে, আল্লাহ যেন সবাইকে ক্ষমা করে দিয়ে আবারও মানুষকে স্বাভাবিক জীবনযাপন করার তৌফিক দান করেন। আমরা সবাই আল্লাহর কাছে দোয়া চাইবো এবং মাপ চাইবো, আল্লাহ যেন আমাদেরকে ক্ষমা করে দিয়ে আমাদের পানির কষ্ট থেকে মুক্ত করেন। সজনে ডাঁটাগুলো কেটে নিয়েছি। এখন সজনে ডাঁটার ভিতরে একটা আলু দেব। আর আমি তো সব তরকারিতে আলু পছন্দ করি, আলু খেতে আমার কাছে অনেক ভালো লাগে। একটা আলু কেটে দিয়ে সজনে ডাঁটাগুলো আজকে হাতে মাখিয়ে রান্না করব। আর আমি তো এর ভিতরে কোনো মাছ দিব না, আর মাছ দিলে আমার কাছে ভালো লাগে না। আমি সজনে ডাঁটা সরিষা বেটে সকল মশলা দিয়ে হাতে মাখিয়ে অল্প ঝোল রেখে রান্না করি। আর এই রান্নাটা আমার কাছে অনেক ভালো লাগে। হয়তো আমার মতো অনেক আপুরাই আছেন এভাবে রান্না করেন। সজনে ডাঁটা অনেক রোগের প্রতিষেধক, আর এই সময়টাতে বেশি বেশি করে সজনে ডাঁটা রান্না করে খেলে আমরা অনেক রোগ থেকে মুক্তি পেতে পারি। এখন ডাঁটা এবং আম চচ্চড়ি করার জন্য মশলাগুলো বেটে নিচ্ছি। প্রথমে আমি সরিষা বেটে নেব, তারপরে বেটে নিচ্ছি জিরা, তারপরে বেটে নেব পেঁয়াজ, রসুন, এগুলো সবই পাটায় মিহি করে বেটে নিচ্ছি। আর বাটা মশলা ছাড়া তো আমি তরকারি রাঁধতে পারি না। বাটা মশলার তরকারি কিন্তু অনেক সুস্বাদু হয়, আর তরকারিটার কালার এবং ঘনত্বটাও বেড়ে যায়। অনেকটা সময় নিয়ে সবগুলো মশলাই একেবারে মিহি করে বেটে নিয়েছি। আর মশলাগুলো এখন পাটা থেকে তুলে একটা বাটিতে রেখে দিচ্ছি। আর এদিকে আমার ভাত রান্না হয়ে গেছে। ভাতটা এখন ফ্যান বসাতে দেব। ফ্যান বসাতে দিয়ে আমি তরকারিগুলো একে একে রান্না করে নিচ্ছি।
প্রথমে কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ দিয়ে দিলাম, তারপর পেঁয়াজটা লালচে হয়ে আসলে এখন বাটা মশলার কিছুটা দিয়ে দিলাম, দিয়ে এখন লবণ, হলুদ, শুকনো মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া এগুলো সবই একে একে দিয়ে দিয়েছি। দিয়ে মশলাটা কিছুক্ষণ কষিয়ে নেব। কিছুক্ষণ কষানোর পরে একটু হালকা পানি দিয়ে দিলাম। তারপরে মশলাটা যখন একেবারে কষানো হয়ে গেছে তখন সজনে ডাঁটা এবং আলুটা দিয়ে দিয়েছি। ডাঁটা তরকারিটা হতে হতে এদিকে আমার মেয়ে মুরগিগুলোতে মশলা মাখিয়ে দিচ্ছে। আর এই দেশি মুরগির বাচ্চাগুলো আমাদের বাড়িরই পোষা, আর সেখান থেকে কিছুটা বাচ্চা জবাই করে আজকে রোস্ট বানাবো। এভাবে আস্ত রেখেই রোস্টটা খেতে আমার ছেলে আবার অনেক পছন্দ করে। প্রথমে কড়াইতে আবারও তেল দিয়ে দিলাম, দিয়ে এখন আমচচ্চড়িটা করে নিয়েছি। ডাঁটা রান্না করে নামিয়ে রেখে তারপরে আমি এখন আমচচ্চড়ি করে নেব, তারপরে মুরগির রোস্টটা বানিয়ে নেব। আর আমার সব কয়টি রান্না আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে যায় অবশ্যই একটি লাইক দিবেন। আর আপনাদের মধ্যে যদি কেউ নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। আমি কিন্তু আমচচ্চড়ির মধ্যে হালকা একটু চিনি দিয়েছি। আর এখন রোস্টের জন্য মশলা বেটে নিয়েছি। এক টুকরো আদা ছেঁচে নিলাম, এখন কয়েকটা পেঁয়াজ, রসুন, জিরা, গরম মশলা এগুলো সবই বেটে নেব। এদিকে আমচচ্চড়িটা আমার হয়ে গেছে, এখন চুলা থেকে নামিয়ে রাখছি। এখানে তেল দিয়ে এখন আস্ত মুরগিগুলো ভেজে নেব। মুরগির বাচ্চাগুলো জবাই করার সময় আমার ছেলে এভাবে আস্ত রেখে রান্না করে দিতে বলেছে, তাই আমি আমার ছেলের আবদারে এইভাবে মুরগিটাকে আস্ত রেখে এখন ভেজে নিলাম। তারপরে তেল থেকে উঠিয়ে রেখে মশলাগুলো কষিয়ে এই ভাজা মুরগিগুলো এর ভেতরে দিয়ে আমি কষিয়ে নিচ্ছি। কষানোর কিছু সময় পরে কিছুটা দুধ দিয়ে দিলাম, তারপর হালকা পরিমাণে একটু চিনিও দিয়েছি। রান্নাটা হয়ে গেলে আমি প্লেটটা সাজিয়ে দিয়েছি। এখন আপনাদের ভাইয়া 2 ছেলে মেয়েকে সাথে নিয়ে খাবারটা খেয়ে নিচ্ছে। ও নিজেও খাচ্ছে এবং ছেলে মেয়েকেও মুখে তুলে খাইয়ে দিচ্ছে। আর আমি তো কচি মুরগির রোস্ট খেতে একটুও পছন্দ করি না, সেজন্য ওদের জন্যই রান্না করে দিয়েছি। আমি যে আমচচ্চড়ি করলাম এবং ডাঁটা রান্না করলাম ওটা দিয়েই ভাত খেয়ে নেব। প্রথম থেকে এখন পর্যন্ত যে সকল আপু ভাইয়া, আঙ্কেল আন্টিরা, ছোট ছোট সোনামণিরা আমার ভিডিওটি ধৈর্য সহকারে দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকের ভিডিওর মধ্যে কথাবার্তায় আমি যদি কোনো রকম ভুল ত্রুটি করে থাকি অবশ্যই আপনারা আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আজকের ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে বেশি ভালো লেগে যায় অবশ্যই আমাকে ছোট্ট একটা কমেন্ট করে জানিয়ে দেবেন। আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি। আবারও কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।